কেস ডায়েরিতে আজ কলকাতা পুলিশের এমন একজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, যিনি কলকাতা পুলিশে থাকাকালীন কোনো কেসের কিনারা হয়নি এমনটা নয়, রেকর্ড। খুব কম মানুষ জীবনে এরকম সাফল্য পান। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের একসময় ডাকাতি দমন বিভাগের অফিসার, পরবর্তীকালে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ACDDI একটা পদ রয়েছে, অর্থাৎ গোয়েন্দা বিভাগ যিনি অপারেশন বা যিনি চালান, সেই বিভাগের দায়িত্বে থাকা, সেই পোস্টে থাকা অভ্রান্ত বন্ধু মজুমদার। নমস্কার অভ্রান্তদা আপনাকে। কলকাতা পুলিশের এই যে ডাকাতি, এই ডাকাতি দপ্তরে মানে ডাকাতি দমন বিভাগের আপনি আজকে যে জামাটা পরে এসছেন, হোয়াইট শার্ট, ডিডিতে একটা অধিকাংশ অফিসারকে দেখা যায়, আমরা দেখেছি কাজ করতে গিয়ে সাদা শার্ট এবং তার সঙ্গে কেউ ব্ল্যাক প্যান্ট পরেন, কেউ ডেনিম পরেন, আলাদা কথা। এই সাদা শার্টটা নাকি আপনার আমদানি করা? তা বলতে পারবো না, তবে ছোটোবেলা থেকে সাদা শার্ট আমি অভ্যস্ত। বাবাকে সাদা শার্ট পরতে দেখেছি, স্কুল ইউনিফর্ম সাদা শার্ট ছিল, এবং এই সাদা শার্ট চট করে নজরে পড়ে না। যদি আপনি চকড়া বকড়া জামা পরেন বা একটু অর্নামেন্টাল জামা কাপড় পরেন, লোকে প্রথমেই আপনাকে দেখবে। তো আমাদের কাজ হচ্ছে খবর নিয়ে আসা, গোপনে কাজ করা, সুতরাং আমাদেরকে কেউ দেখুক এটা আমরা চাই না, ভিড়ে মিশে যেতে সুবিধা হয়। এবং এটাই আমি আমার পরবর্তী ক্ষেত্রে আমার স্টাফেদের বুঝিয়ে বলেছিলাম, তারা অ্যাকসেপ্ট করেছিল, তারা পড়তো। চলে আসি সরাসরি একেবারে হার্ড সাবজেক্টে। বড়বাজারে একটা সোনার দোকানে নাকি একবার ডাকাতি হয়েছিল, এবং সেখানে একটা পোর্ট্রেট পার্লে করেন, যেরকম পোর্ট্রেট পার্লে করা হয় সব জায়গায়। পোর্ট্রেট পার্লেতে নাকি একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল, শুনেছি আমি। কি হয়েছিল একটু বলবেন? একটা ডাকাতি হয়েছিল, আমরা খবর পেয়ে গেছিলাম। 7 তলার উপরে একটা কারখানা ছিল, যেখানে ওই আজকাল যেই হলমার্ক ছিল না, হলমার্কগুলো করে। তো আমরা সেখানে খবর পেয়ে যাই, গিয়ে দেখি ঘরটা র্যাংস্যাক করা। একটা 18-19 বছরের ছেলে, টেলিফোনের তারফার কাটা, তাকে মারধর করা। এবং লোকজন বলে যে আমাদের এখানে কী ছিল জিজ্ঞাসা করায়, বলে 3 কেজি রূপো, এবং তারা 3 কেজি রূপো নিয়ে চলে যায়। এই 3 কেজি রূপোর ব্যাপারে আমরা এনকোয়ারি করি, কিন্তু ছেলেটির হাবভাবে আমার মনে হয় যে ও কিছু জানে, না জানলেই 7 তলার উপরে ডাকাতি হবে, ও চেঁচাবে না। ও বলছে আমি চেঁচিয়েছি, কিন্তু আশেপাশের লোক কেউ শুনিনি, ফ্ল্যাট বাড়ি, বসত বাড়ি ওর সঙ্গে ছিল। তো এটা শোনার পর আমি ওকে নিয়ে আসি, জিজ্ঞাসাবাদ করি, ওকে দিয়ে পোর্ট্রেট পার্লে করায়। পোর্ট্রেট পার্লে মানে হচ্ছে আপনার ছবি আঁকা, যা দেখে অপরাধীর মুখ শনাক্ত করা। মানে বিবরণ শুনে একজন শিল্পী ছবি আঁকছেন, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একজন। প্রথমবার ছবি আঁকতে গিয়ে দেখলাম যে ওর মতো মুখই ভেসে আসছে। তো আমার অফিসাররা ইয়ার্কি করে সবাই বলল যে নিতিন ছবি আঁকলে বা সিরাজ ছবি আঁকলে এরকমই হয়, ওদের নিজেদের ছবি ওরা আঁকে, আসামির মুখ সামনে পায়, ওটাই এঁকে দেয়। এরকম চললো, 2-3 বার করালাম ওকে দিয়ে, করে আমি থেমে গেলাম। কিন্তু আমি চিন্তা থামাইনি, চিন্তা করতাম, ওকে রোজ আসতে বলতাম। ও আসলে ওকে দিয়ে গল্প করতাম, তোর দেশে কে কে আছে না আছে। আমার টেবিলের সামনে চেয়ারে বসে গল্প করতো, খুব স্বচ্ছন্দভাবে উত্তর দিত। ও ছিল মহারাষ্ট্রিয়ান। একদিন আমার মনে সন্দেহ খুব প্রচণ্ড দেখা দিল, কারণ আমি তখন ভাবলাম যে তাহলে ডাকাতি হয়নি। আচ্ছা, ও এমন কাউকে কনসিল করতে চাইছে, করতে গিয়ে ওর মুখটাই, ও আয়নায় দেখা মুখটাও রিফ্লেক্ট করছে। এবার ওকে নিয়ে আমি বসলাম, খাইয়ে দাইয়ে ক্যান্টিন থেকে নিয়ে অনেকক্ষণ ইন্টারোগেশন করলাম, অনেক কথা প্রশ্ন করলাম, ওকে অনেক লোভ দেখালাম। অ্যাটলিস্ট ও ব্রেক করলো। ব্রেক করে বললো, হ্যাঁ স্যার, এই ছবিটা আমারই হবে, কিন্তু ডাকাতিটা স্যার হয়নি। ডাকাতিটা সাজানো, আমার বাড়ির লোকজন এসেছিলো, তাদেরকে আমি সোনা আর রূপো দিয়ে দিয়েছি। আর সোনার কথা তো নেই, রূপো বলে নেই কেন আমি বলতে পারবো না। কত কেজি সোনা দিয়েছিস? বলে অনেক সোনা ছিল স্যার, দিয়ে দিয়েছি। তখন আমরা মালিককে ডেকে পাঠাই, মালিক বলে 14 কেজি সোনা ছিল। 14 কেজি সোনা। 14 কেজি সোনা, বিস্কিট ফ্রম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওদের জেনুইন কারবার ছিল। তো ভয়ে বলে নেই বা কিছু কোনো ব্যাপারে। তারপর আমরা ওকে নিয়ে বলে কোথায় আছে, বলে দেশে চলে গেছে বম্বেতে। এবার বম্বেতে আমরা রাতারাতি রেড করি, এবং মুম্বাইতে রেড করার পর ও নিয়ে গিয়ে সব বাড়িঘরগুলো দেখিয়ে দেয়। কারো কাছ থেকে 4টে বিস্কুট, কারো কাছ থেকে 5টা বিস্কুট, কারো কাছ থেকে 6টা বিস্কিট, এইভাবে আমরা উদ্ধার করি। তো আলটিমেটলি আমরা অন্তত 13.5 কেজি সোনা রিকভারি করেছিলাম। সোনার ওজন খুব ভারী হয়, তো বিস্কিট টাইপ, একটা সোনার ওজন মিনিমাম 500 গ্রামের বিস্কিট আপনি বুঝতে পারবেন না। ডাকাতদের তো মারধর করেছেন তো প্রচুর।
মারধর? মারধর হ্যাঁ, সেটা ভাই আপনি যদি দেখে থাকেন আমি জানি না, আমি না না, নিজে- আমি দেখে থাকার কি আছে, সেন্ট্রাল লক আপ লালবাজারে ডাকাতি দমন বিভাগের আপনি দায়িত্বে, তারপরে এসিডিডিআই, আপনাকে তো দেখেই ভয় কাঁপত লোকজন। এখন মানুষ ভালো কথার দাস হয় না, হ্যাঁ ভালো কথা কেউ বোঝে কেউ বোঝে না। হ্যাঁ, ছোটবেলা আপনি দেখেছেন বাবা কান মুলতো, মা নাক মুলতো, এগুলো হতো, এবং রুলের বাড়ি দিত, খন্তির বাড়ি দিত, এগুলো মাঝে মাঝে হয় টু ব্রেক হিম এনি হাউ, টেরারাইজ করলেই হয়ে যায়। যদি তখন যখন না হয় তখন কিছু করতে হয়। এরকম কোনো হয়েছে আপনার মার ধরে বা আপনার মানে আপনার কাস্টাডিতে কেউ আত্মহত্যার চেষ্টা করেছে বা মারা গেছে? হ্যাঁ, এগুলো হয়েছে, যেমন অনুশোচনা হয়, মারধর হয়, অন্য আসামি ভয় দেখায়। কিন্তু এরকম একটা আসামি ধরা পড়েছিল চিতপুরে, তখন আমি সাব ইন্সপেক্টর চিতপুর থানায়, তখন তাকে নিয়ে আসি, একটা ট্রাম কোম্পানির ঘড়ি ছিনতাই হয়েছিল, এবং সে রেডিমেড ছিনতাইবার ছিল, ডাকাত ছিল, এই রবার ছিল। রবার। ওকে ধরে নিয়ে আসি আমি, ধরে নিয়ে আসার পর সে স্বীকার করে, কিন্তু রাত্রিরে তার হালকা একটু একটা কিছু হয়েছে, হওয়ার পর সে লকআপে রাখা ফিনাইল আমি এই জীবন রাখবো না বলে খেয়ে নিয়েছে, হ্যাঁ, এবং পুরো ফিনাইলের বোতলই খেয়েছে এবং সেন্সলেস হয়ে গেছে। ওইখানে কোনো রকমে কোলে করে ওকে পাঁজাকলা করে সাইকেল রিক্সা করে আরজি করে নিয়ে যাই, আরজি করে ওকে সুস্থ করে আবার ফেরত নিয়ে আসি, তারপরেও জামিন হয়ে যায়, ও চলে যায়। রিটার্ন পেয়েছেন কোনো, মানে এই আসামি, এই যে আপনি প্রাণ বাঁচালেন? হ্যাঁ, এই প্রাণ বাঁচালাম এটাও অনুভব করেছিল, ও আমাকে বাঁচিয়েছিল, আবার হ্যাঁ? রিটার্ন দিয়েছিল। কি রিটার্ন দিয়েছিল আপনাকে? টাকা পয়সা? টাকা পয়সা রিটার্ন না, দিয়েছিল? একটা আমি একটা চিতপুরে একটা চুরি হয়েছিল হুম হুম এক সাব ইন্সপেক্টরের বাড়িতে, হুম। তো সে চিতপুরে আসামির নাম তিনি দিয়েছেন, তাকে ধরে নিয়ে আসার পর সেই আরেকজনের নাম করে, তার নাম বৈজনাথ, সেই আসামিটাকে নিয়ে আমি রাত্রিরে রেডে বেরোই, তার ঘরে যাই, সঙ্গে দুটি কনস্টেবল ছিল, দড়ি বেঁধে নিয়ে যেতাম, যেরকম নিয়ে গেছি। ওলাইচণ্ডী বস্তির কথা আপনি নিশ্চয়ই শুনবেন, ঘুলঘুলাইয়া। নিয়ে গিয়ে যখন তার ঘর সার্চ হচ্ছে বস্তির, তখন আমি আর এক কনস্টেবল সার্চ করছি তার বাস্কের মধ্যে কী আছে। ইতিমধ্যে আরেক কনস্টেবলের হাতে দড়ি ছিল, সে ওই বাস্ক ঝুঁকে দেখতে গিয়ে তার হাত থেকে আসামিটি চলে যায় কিন্তু মারাত্মক। এবং ঘুলঘুলিয়ায় মিশে যায়। হুম। তখন আমার তো অবস্থা সাংঘাতিক হয়, আসামিটা খোঁজাখুঁজি অনেকক্ষণ করেই পাইনি। তখন আমি নতুন বিবাহিত, তাই বললাম চাকরি গেল, সবই গেল, আসামিও গেল। তখন আমি বসে বসে সকালবেলা 7টার সময় অনেক খোঁজাখুঁজি করেছি, ওই মানে কাছাকাছি সারা রাত হয়ে গেছে, সারা রাত রাত। পার করে দিয়েছেন, খোঁজাখুঁজি পাননি? পাইনি। তো এইবার কি হলো, আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছি, সেই যাকে মেরেছিলাম, সেই জায়গায় বাঁচিয়েছিলেন? সেই জায়গায় বাঁচিয়েছিলাম, সে হঠাৎ আসছে, বলে স্যার চা খাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ চা খাচ্ছি। কী হয়েছে তোর? বলে স্যার আপনার মুখটা কিরম কিরম লাগছে, কিছু হয়েছে নিশ্চয়ই? আমি বললাম, না তো। বলে হ্যাঁ হয়েছে নিশ্চয়ই, বলুন না স্যার কী হয়েছে। বললাম আর চাকরি থাকবে না, তোরা ফ্রি হয়ে গেলি। বললে কেন স্যার কী হয়েছে? আমি বললাম বৈজনাথ পালিয়ে গেছে আমার হাত থেকে রাত্রিবেলা। বলে পালিয়ে গেছে স্যার? আমি বললাম হ্যাঁ। বলে আপনি 10 মিনিট দাঁড়ান, আমি নিয়ে আসছি, আমি দেখছি ও কোথায় আছে। বলে ঘুরে ঘুরে কোথায় গেছে আমি জানি না, আমি চা খেয়ে শেষ করে বসে আছি, ভাবছি বৈজনাথ নিশ্চয়ই সত্যি কথা বলেনি, ছোটো কেষ্ট। এবং তখন দেখলাম যে একটা ছেলেকে পুরো ন্যাকেড অবস্থায় নিয়ে আসছে, মাথার চুলের বুটি ধরে। ওই ছেলেটি? ওই ছেলেটি। আমি বললাম কী হয়েছে? বলে স্যার বৈজনাথ। হ্যাঁ বৈজনাথ। কোথায় পেলি? বলে পরেশনাথের পাশে যে আন্ডারগ্রাউন্ড ড্রেন থাকে স্যার, এই ড্রেনে ডুবেছিল, হঠাৎ ঘুলঘুলি কাটছিল, আমি দেখলাম এখানে কিছু জিনিস থাকবে, আমি নাড়াচাড়া করতে ওকে পেয়ে গেলাম, বললাম উঠে আয় না তো মেরে দেবো। ওকে সবাই ভয় পেত, অত উঠে উঠে চলে এলো বৈজনাথ, মানে এবং ক্রিমিনাল দিয়ে ক্রিমিনালের অ্যারেস্ট? ধরলাম। এটাই হচ্ছে আপনার রিটার্ন, ওই ভালোবাসার এটা জন্য? ভালোবাসা। আচ্ছা, এরকম কোনো ঘটনা আছে যে ডাকাতি হয়েছে বা ডাকাতির চেষ্টা হয়েছে কোনো নোবেল কজে, মানে তার কোনো তার কোনো কারণে? আমরা অনেক সময় দেখেছি যে কারোর অসুস্থতা, তার চিকিৎসার জন্য ডাকাতি করে, বা কোনো রকম এরকম করে ধরা পড়েছে কারোর বিয়ে বা কারোর আটকে যাওয়া? এরকম তখন আমি ডাকাতি সেকশনের ওসি। আচ্ছা। একদিন সন্ধ্যাবেলা শুনলাম ডাকাতি হয়েছে, কোথায় রবারি হয়েছে। কোথায় হয়েছে? না মেট্রো রেল চাঁদনি, হুম। তার পেছনে হয়েছে, প্রকাশ্যে লোকজন সব আছে, এবং লোকটাকে নাকি প্রচণ্ডভাবে খুঁড় দিয়ে মেরেছে, আচ্ছা। অনেক ইঞ্জুরি, ওকে নিয়ে হসপিটালে গেছে। তো আমরা স্পটে গিয়ে পেলাম না, এনকোয়ারি করলাম, অনেকেই বললো না এখানে স্যার কিছু আমরা দেখিনি, সেরকম কিছু লক্ষ্য করি না। আমার সন্দেহ হলো যে তাহলে তো থাকা উচিত ছিল। তো আমরা যখন পেলাম না, ঘুরে এলাম, তখন আমরা খোঁজ খবর করছি, তারপরে সেই ছেলেটিকে লালবাজারে নিয়ে আসা হয়। তখন তার শরীরে 52টা স্টিচ, হ্যাঁ। খুঁড়ের দাগের। তাকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে
ভালো কথা খারাপ কথা বললো, সে বলছে স্যার হয়ে গেছে, আমার 3 লাখ টাকা নিয়ে যাচ্ছিলাম, মালিক সবাই দিতে দিয়েছিল, চলে গেছে টাকা, আমি কি করব। তারপরে তাকে দুধ খাইয়ে খাইয়ে তারপর কথাবার্তা ভালো কথা বলে তারপর আমি হঠাৎ আমার মনে হলো কোনো কিছুর জন্য কিছু করেনি তো, তাহলে দেখ তুই যদি কোনো ভালো কাজের জন্য টাকা নিয়ে থাকিস আমি তোকে টাকা দিয়ে দেবো, তুই 3 লাখ টাকা নিচ্ছিস, তুই আমাকে বিশ্বাস করিস। কথাবার্তা শুনে ও কি ভেবেছিল বলে হ্যাঁ বিশ্বাস করি, বলুন স্যার কত টাকা দেবেন। আমি বললাম তুই 2 লাখ টাকা নিয়ে নিস, 1 লাখ টাকা ফেরত দে। তো বললো যে স্যার কিরম কিরম করছে, তখন ডিসি সেন্ট্রাল ছিলেন, ডিসি সেন্ট্রাল এলেন, এসে বলি ওর তো অবস্থা খুব খারাপ, ট্রমায় আছে, ওকে না দিয়ে ওকে লক আপ করে দিন, ইয়েতে করে দিন, হসপিটালে পাঠিয়ে দিন, এই রুগীকে বেশিক্ষণ ইন্টারভিউশন করা না, ট্রমায় মরে যাবে। আমি বললাম থাক, আমি একটু দেখে নিই, করে দিচ্ছি। তারপরে ওকে জিজ্ঞাসা করতে করতে হি অ্যাডমিটেড যে হ্যাঁ স্যার আমি আমার বোনের বিয়ে আছে দেশে, মালিকের কাছে টাকা চেয়েছিলাম, মালিক টাকা দেয়নি, আমার এক বন্ধুকে খুর কিনে দিয়ে আমি আমার সারা দিয়ে তাকে দিয়ে খুর মারিয়েছি, এবং টাকা কোথায় আছে, টাকা আমার তুলোর দোকানে কাজ করতো, তুলোর মধ্যে আছে। তাকে নিয়ে বেরোলাম, 3 লক্ষ টাকা রিকভারি হলো। তাহলে বুঝুন মানুষ নিজের অন্যকে ভালোবাসলেও ডাকাতি করতে হয় চাপে, পারিপার্শ্বিক ব্যাপারে। তার তখন তার মালিককে বললাম যে দেখুন এই তো হয়েছে ঘটনা, এবং আলটিমেটলি মালিক ওকে 1 লাখ টাকা দেয়, গিয়ে বাড়িতে এসে। এই যে অভ্রান্ত বন্ধু মজুমদার, আপনার পরিচয় আমরা তো শুনেছি বিভিন্ন জায়গায় ছিল ডাকাত বন্ধু মজুমদার। ডাকাত বন্ধু মজুমদার আপনি আমায় কী নামে ডাকবেন, সেটা তো আমার সামনে ডাকবেন না, আড়ালে ডেকেছেন। না ডিডি সেকশনে অনেকেই আড়ালে সেটাই ডাকতো, মানে ভয় পেত, সামনে যেত না, কিন্তু আড়ালে আবডালে ডাকতো। সে তো আম বিক্রি করে, তাকে বলে আমওয়ালা, তার কি গাছ আছে, এরকম কোন ব্যাপার আছে আপনার কাছে জানা নেই? ডাকাতি রুখতে গিয়ে বা কোনো ডাকাত ধরতে গিয়ে কখনো মৃত্যুর মুখোমুখি হয়েছেন? রুখতে গিয়ে হয়নি, রুখতে গিয়ে তো বোম টোম চলে, কিন্তু সে বোমে স্প্লিন্টার ইঞ্জুরি সেরকম কিছু না। তবে একবার গুলি চালিয়েছিল। হ্যাঁ, আমি একটা রেড করতে গেছিলাম দক্ষিণ 24 পরগনায়, জয়নাল বলে একটা ছেলে ছিল, তো দুর্ধর্ষ ডাকাত। আচ্ছা, তার বাড়ি আমরা ঘিরে ফেলি সোর্সের খবরে, ঘিরে ফেলে তখন যখন রেড করছিলাম, তখন পেছনের দিকে ধান খেতে একটা জানলা আছে, ওই জানলাটা আমি কভার করছিলাম। তো জানলার গড়াত ধরে যখন আমি উঠেছিলাম, দেখলাম একটা গড়াত ভাঙা, সেইখান দিয়ে একটা নল এসে আমার বুকের মধ্যে লাগলো। আমি কিরম হলো দেখলাম, 2 হাতে আমার ধরা, আমার কিছু করবার নেই, ধরা 2 হাতে, কিচ্ছু করার নেই। আর সেই সময় নলটা কোথায় লাগলো? বুকে? নলটা বুকে লাগলো। আমাকে বললো একদম নড়বেন না, আমি এখান দিয়েই পালাবো। আমি কিছু না বলে নিমেষের মধ্যে ভগবান বাঁচাল, আমি পড়ে গেলাম ওখান থেকে। মানে হাত ছেড়ে দিলেন? হাত ছেড়ে দিলাম, নিচে জলে পড়লাম হ্যাঁ, ধান খেতে। ইতিমধ্যে আমার দলবল ওকে ভেঙে ঘরের দরজা থেকে ধরে নিয়েছে। তারপর পাইপ গানটা রিকভারি হলো, দেখা গেল গুলির মধ্যে পিন হয়েছে, কিন্তু গুলিটা বেরোয়নি। ওটা আমার লাক বলুন, ওর বিফলতা বলুন, একটা কিছু হয়েছে। এতদিন ধরে কাজ করেছেন আপনি, দময়ন্তী সেনের সময় তো কাজ করেছেন। হ্যাঁ, দময়ন্তী সেনকে স্যার বলতেন কেন? দেখুন আমরা চেয়ারটাকে বলতাম, পার্সনটাকে বলতাম না। আমরা চেয়ারটাকে স্যার বলতাম। উনি হতে পারেন, সেটা তো জেন্ডার ওয়াইজ, আমাদের কাছে জেন্ডার কোনো ব্যাপার ছিল না, চেয়ারটাকে বলতাম, পদটাকে বলতাম, পদটা অ্যাড্রেস করতাম স্যার। কলকাতায় একটা সময় আপনি যখন ছিলেন তখন নাকি কলকাতায় পুলিশে ডাকাতি নীল হয়ে গিয়েছিল, মানে ডাকাতির সংখ্যা যে পরিসংখ্যান তৈরি হয়। এটা বললেন, আমি মেনে নিলাম, কিন্তু আমি একা না, আমার টিম ছিল, ফ্রম ডিসি টু ড্রাইভার, উই ওয়ার্কড ইন এ টিম, এবং সেই টিমটা আমাদের খুব ভালো সমঝোতা ছিল, তার উপর কিন্তু এটা হয়েছে। হ্যাঁ, কলকাতায় একসময় ডাকাতি বন্ধ হয়ে গেছিল, ডাকাতি রবারি। ইদানিংকালে এই যে পুলিশকে গালাগালি করছে, পুলিশকে ভনের নেতারা বকছে টকছে, উল্টোপাল্টা কথা বলছে, এটা কি পুলিশকে ভয় না পাওয়ার? সে পুলিশের টলারেন্সে যদি গালাগালি খায় তাহলে আমি জানি না, সে গালাগালি যদি অভ্যস্ত হয় আমি জানি না, কিন্তু আমাদের গালাগাল করলে আমরা কাউকে ছেড়ে দিতাম না। বাহ, ফ্যান্টাস্টিক। আমরা কথা বলছিলাম এতক্ষণ যিনি বিভিন্ন মহলে ডাকাত বন্ধু মজুমদার বলে পরিচিত ছিলেন। নিউজ 18 বাংলায় আপনার টিভিতে এই ইন্টারভিউ দেখলেন, এর বিস্তারিত দেখবেন নিউজ 18-এর ইউটিউবে, ডিজিটালে।